হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওগুলোতে আমি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা করছি। পার্টিকুলারলি এই ভিডিওটা তোমাদের সেমিস্টার 3-র জন্য। সেমিস্টার 3-র সবথেকে ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো নিয়ে এই ভিডিওটাতে আমি আলোচনা করব। এটা আগের ভিডিওটারই কন্টিনিউয়েশন। আগের ভিডিওটা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর প্রত্যেকবারের মতো ভিডিওর শেষে আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপ সাইকোলজি টিচার সায়ন্তনী স্টুডেন্ট কর্নার এখানে সেন্ড করে দেব। যারা যারা এখনও এই গ্রুপে জয়েন হওনি তারা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই গ্রুপটাতে জয়েন হয়ে যেও। প্রথম প্রশ্ন, বুদ্ধি হলো এমন শক্তি যাকে কাজে লাগিয়ে কোনো কার্য সম্পাদন করা হয়। এই কথাটি বলেছেন কোন মনোবিদ? অর্থাৎ ইন্টেলিজেন্স মানে হলো একটা ইন্টেলেক্ট যেটা আমরা ইউজ করে আমাদের অনেক এবিলিটি বা অনেক কাজ আমরা আমাদের সম্পাদন করে থাকি। এই ডেফিনেশনটা দিয়েছিলেন উডওয়ার্থ আর মার্কুইস। তার আনসার হবে অপশন সি। পরের প্রশ্ন, কখনো কখনো একটি স্থানে পূর্ব পরিকল্পনা বা উদ্দেশ্য ছাড়াই ঘটনাচক্রে উপস্থিত হয়েছে এই রকম একটা জনসমষ্টি দেখতে পাওয়া যায়। একটা অনেক লোক এক জায়গায় হঠাৎ করে চলে আসে, আগে থেকে কোনো প্ল্যানিং বা পারপাস যদি না থাকে, এটাকে আমরা কি বলে থাকি? এটার আনসার হবে ভিড় বা ক্রাউড, যেখানে আগে কোনো প্ল্যানিং বা পারপাস থাকে না। ভিড় ঘটনাচক্রে উপস্থিত হয় হঠাৎ করে। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মনোবিদ এরিকসন প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রত্যেকটা তত্ত্বের মধ্যে কোন তত্ত্বটা এরিকসনের? এটার আনসার হবে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট বা মনোসামাজিক বিকাশের তত্ত্ব। এখানে এরিকসন যখন আমাদের প্রতিটা পর্যায়ে বিকাশ হয়, ডেভেলপমেন্ট হয়, তখন আমাদের যে সাইকোলজিক্যাল আর সোশ্যাল চেঞ্জেস হয়ে থাকে, এই পর্যায়গুলো নিয়ে তার থিওরিতে তিনি কথা বলেছেন। পরের প্রশ্ন, বি কোষ যা করে। বি কোষ কী করে? স্ট্রেসের চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনটা। এটার আনসার হবে অ্যান্টিবডি উৎপাদন করে, বহিরাগত আক্রমণকারীকে ধ্বংস করে। তার নাম ছিল টি কোষ। রোগ সৃষ্টি করে তো হবেই না, এটার আনসার হবে অ্যান্টিবডি উৎপাদন করে। পরের প্রশ্ন, ব্যক্তির নিজের সম্পর্কে নিজের মূল্যায়ন ও অপরের দ্বারা নিজের মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত ধারণা অন্তর্নিহিত থাকে কোন স্বরূপত্বের ভিতর? স্বরূপত্বের ভিতর এটা অন্তর্নিহিত থাকে, এটাকে কি বলা হয়? এটার আনসার হবে আত্মসম্মান বোধ। আমরা যখন নিজেদের মূল্যায়ন করি আর আমরা এটাও বোঝার চেষ্টা করি অন্যরা আমাদের বিষয়ে কী ভাবে, অন্যরা কি আমাদের সম্মান করে। যদি দেখি হ্যাঁ তারা সম্মান করে, আমাদের নিজেদের চোখেও আমাদের সম্মানটা বেড়ে যায়। এটা আমাদের সেলফ এস্টিম বা আত্মসম্মান বোধকে বুস্ট করে। পরের প্রশ্ন, যে পর্যায়ে গোষ্ঠীর সকল উদ্দেশ্য লাভ বা কর্ম সমাধান হলেই গোষ্ঠীটি অবলুপ্ত হয়ে যায়, একে বলে? যেই পর্যায়ে গোষ্ঠীটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ গোষ্ঠীটা আর নেই, কাজ শেষ হয়ে যাওয়ার পর গ্রুপটা ডিসলভ করে যাচ্ছে, এটার আনসার হবে অ্যাডজার্নিং স্টেজ বা স্থগিতকাল। গ্রুপের যে 5টা স্তর আছে, প্রথমটি হলো ফর্মিং, তারপর স্টর্মিং, তারপর নর্মিং, পারফর্মিং আর লাস্ট হচ্ছে অ্যাডজার্নিং। এই 5টা স্তরের ব্যাপারে ব্রুস টাকম্যান বলেছিলেন। ভীষণ ইম্পর্ট্যান্ট, এই স্তরগুলো তোমরা বই থেকে দেখে যাবে। পরের প্রশ্ন, ল্যাটিন শব্দ পার্সোনার অর্থ কি? অর্থাৎ পার্সোনার যে মিনিং সেটা কি? এটার আনসার হবে মার্কস বা মুখোশ। পার্সোনা ওয়ার্ড থেকে পার্সোনালিটি ওয়ার্ডটা এসেছে, যেটার মানে হলো ব্যক্তিত্ব। এই প্রশ্নটা আগের ভিডিওটাতেও ছিল, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, তাই আমি দুবারই এটাকে ইনক্লুড করেছি। পরের প্রশ্ন, সকল গোষ্ঠীকে অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠী এই দুভাগে ভাগ করেছেন কোন মনোবিদ? এটার আনসার হবে সামনার। ইন গ্রুপ আর আউট গ্রুপ এই দুটো গ্রুপে ভাগ করেছেন মনোবিদ সামনার। পরের প্রশ্ন, একই ব্যক্তি বা একই দলের ওপর বারবার কোনো মনোবৈজ্ঞানিক অভিক্ষা
প্রয়োগ করার ফলে প্রাপ্ত মান একই থাকলে তাকে কি বলা হয়? এটার আনসার হবে নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। অর্থাৎ কোনো একটা সাইকোলজিক্যাল টেস্ট তুমি রিপিটেডলি একজনের ওপর বা একটা গ্রুপের ওপর অ্যাপ্লাই করছো আর এটার একই রেজাল্ট প্রত্যেকবার দিচ্ছে, তার মানে টেস্টটাকে আমরা ভরসা করতে পারি। যদি একটা টেস্ট ডিফারেন্ট রেজাল্ট দেয় আমরা সেটাকে ভরসা করতে পারবো না, কিন্তু একই রেজাল্ট দিচ্ছে সেই কারণে আমরা সেই টেস্টটার ওপর ভরসা করতে পারি, সেই টেস্টটা নির্ভরযোগ্য। এটাকে রিলায়েবিলিটি বলা হয় বা নির্ভরযোগ্যতা বলা হয়। পরের প্রশ্ন, সামাজিক সুবিধা প্রদান বিষয়টি সর্বপ্রথম উল্লেখ করেন কোন মনোবিদ? এটার আনসার হবে নরম্যান ট্রিপলেট। তিনি একটা সাইকেল রেসের এক্সপেরিমেন্ট করেছিলেন। নরম্যান ট্রিপলেট সবার প্রথম সামাজিক সুবিধা প্রদান এই কনসেপ্টটা দিয়েছেন। পরের প্রশ্ন, পরাসমবেদী স্নায়ুতন্ত্র এবং অন্যান্য অঙ্গগুলি পীড়নের বিরুদ্ধে প্রচেষ্টা চালায় কোন স্তরে? এটার আনসার হবে প্রতিরোধ স্তর বা রেজিস্ট্যান্স স্টেজ, যেখানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অনেকটা এফার্ট করে আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে, রেজিস্ট করার চেষ্টা করে স্ট্রেসটার সাথে। তো এটার আনসার হবে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ এর স্তর। পরের প্রশ্ন, বয়ঃসন্ধিকালে ঝটিকা ক্ষুব্ধ বা পীড়ন কষ্টের কাল বলেছেন কোন মনোবিদ? এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা আসবেই। স্টর্ম অ্যান্ড স্ট্রেসের পিরিয়ড বলেছেন কে? স্ট্যানলি হল। এটার আনসার স্ট্যানলি হল হবে। নেক্সট কোয়েশ্চেন, বুদ্ধাঙ্ক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন কত খ্রিস্টাব্দে? এটার আনসার হবে উইলিয়াম স্টার্ন। 1912 এই প্রথম এই বুদ্ধাঙ্ক বা আইকিউ এই ওয়ার্ডটা তিনি প্রথম ইউজ করেছিলেন। আইকিউর ফুল ফর্ম কি? ইন্টেলিজেন্স কোশিয়েন্ট। এটা মনে রাখা ভীষণ দরকার। তো এটার আনসার হবে অপশন বি, উইলিয়াম স্টার্ন, 1912। নেক্সট কোয়েশ্চেন, এরিকসনের তত্ত্বের কোন পর্যায়ে ব্যক্তি তার জীবনের বিভিন্ন পর্যায়ের সাফল্য, ব্যর্থতা লাভ, লোকসান ও অতীতের নানা অভিজ্ঞতার দিকে মনোযোগ দেয়? এটার আনসার হবে সামঞ্জস্যপূর্ণতা এবং হতাশার দ্বন্দ্ব। এটা একদম শেষ বয়সে মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। এরিকসন তার তত্ত্বে বলেছিলেন শেষ বয়সে এসে আমরা আমাদের পাস্ট লাইফটাকে আবার রিকল করতে থাকি, অর্থাৎ যেন একটা ফিল্মের মতো সেটাকে দেখতে থাকি। এই স্তরে আমরা আমাদের সমস্ত অ্যাচিভমেন্ট, ফেলিয়ার সব কিছুকে, অর্থাৎ যেগুলো সাফল্য আমরা পেয়েছি, যে ব্যর্থতাগুলো আমরা পেয়েছি, সমস্ত কিছুকে আমরা আবার একটা ফিল্মের মতো দেখতে থাকি। যদি আমাদের পিকচারটা বা আমাদের সেই ফিল্মটা কিছুটা এরকম হয় যে আমরা প্রায় অনেক জিনিস সাফল্য লাভ করতে পেরেছি, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের ব্যর্থতার মধ্যে দিয়ে গেছে, তাহলে আমরা সামঞ্জস্যপূর্ণ ফিল করি, অর্থাৎ আমরা ইন্টিগ্রিটি ফিল করি, ইগো ইন্টিগ্রিটি। কিন্তু যদি আমাদের লাইফটা ব্যর্থতায় পরিপূর্ণ থাকে, তাহলে কিন্তু আমাদের লাইফের থেকে একটা সেকেন্ড চান্সের আশা আমরা করে থাকি। আমরা এরকম মনে করি জীবন যেন আমাদের একটা দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু সেটা তো পসিবল নয়, কারণ এটা আফটার 55 আমাদের এই স্টেজটা আসে যেখানে আমাদের এই হতাশার দ্বন্দ্ব দেখতে পাওয়া যায়। আমরা মনে করি যে আমরা লাইফে কিছুই অ্যাচিভ করতে পারিনি, আই অ্যাম নট গুড এনাফ। এই স্তরে ব্যক্তির অনেক রিগ্রেট ফিল হয়, অনেক আফসোস হয় যদি সে লাইফে অনেক কিছু অ্যাচিভ না করতে পারে, এবং আগের স্টেজের দ্বন্দ্বগুলোকে বা কনফ্লিক্টগুলোর সাথে যদি সে ভালোভাবে ডিল করতে না পারে। যেই মাত্র সে সেকেন্ড চান্স চায় লাইফকে, যখন সে আর পায় না, তখন তার মধ্যে এই হতাশা বা ডিসপেয়ার দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, 1995 খ্রিস্টাব্দে মনোবিদ গিলফার্ড বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বটি প্রদান করেন। এটার কারণ আছে। কেন? তার কারণ বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বটির তিনটি মাত্রা হলো উপাদানগত, অভিজ্ঞতামূলক এবং কার্যকর বুদ্ধি। কারণটা একদম ঠিক, কিন্তু বিবৃতিটা ভুল, অর্থাৎ স্টেটমেন্টটা ভুল। গিলফার্ড কি 3 ডাইমেনশনাল থিওরি দিয়েছেন বা ত্রিমাত্রিক তত্ত্ব গিলফার্ড দিয়েছিলেন? না, গিলফার্ড দেননি, এটা দিয়েছিলেন স্টার্নবার্গ।
তাহলে স্টেটমেন্ট বা বিবৃতিটা ভুল, কিন্তু রিজনটা ঠিক। তো এটার আনসার হবে এ ভুল কিন্তু আর ঠিক, অর্থাৎ অপশন ডি। পরের প্রশ্ন, এরিকসনের তত্ত্বের কোন পর্যায়ে ব্যক্তির মধ্যে নিজের প্রতি তার অবস্থান, ভূমিকা, উদ্দেশ্য প্রভৃতি সংক্রান্ত আত্মজিজ্ঞাসা শুরু হয়? কোন স্তর বা কোন স্টেজে গিয়ে নিজের সম্বন্ধে সে জানতে চায়, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চায়? এটার আনসার হবে আত্মবোধ ও ভূমিকা সম্পর্কিত দ্বন্দ্ব বা আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। এই স্তরে গিয়ে প্রত্যেকটা বাচ্চা নিজের মধ্যে বেশ কিছু প্রশ্ন তার দেখতে পাওয়া যায়, যেমন তার ভূমিকা কি, সে কি করতেই সমাজে এসেছে, তার লাইফে বেঁচে থাকার পারপাস কি, এই সমস্ত কিছু সে কোয়েশ্চেন করতে থাকে। এর মাধ্যমেই সে তার আইডেন্টিটিটা ডিসকভার করতে পারে। যেই সমস্ত বাচ্চা নিজের আইডেন্টিটি ডিসকভার করতে পারে না, তারা ভূমিকা সম্পর্কিত দ্বন্দ্বে বা রোল কনফিউশনে ভোগে। তারা এটা বুঝতে পারে না তাদের পছন্দ অপছন্দের জায়গাগুলো কি, তাদের কাছে তাদের লাইফের পারপাসটাই ক্লিয়ার থাকে না। পরের প্রশ্ন, পীড়ন যে স্বাভাবিক ধ্বংসকারী কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে সেগুলিকে কি বলা হয়? এটার আনসার হবে সাইটোটক্সিসিটি, অর্থাৎ অপশন বি। স্ট্রেস নিলে আমাদের ন্যাচারাল ডিস্ট্রাকটিভ যে সেলগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেয় আমাদের স্ট্রেস যখনই আমরা নিই আমাদের বডি থেকে দুটো হরমোন রিলিজ হয়, কর্টিজল হরমোন আর নরএপিনেফ্রিন হরমোন। কর্টিজল এবং নরএপিনেফ্রিন এই দুটো হরমোন, নরএপিনেফ্রিন কিংবা এপিনেফ্রিন হরমোন, এই দুটো হরমোন কি এক, মানে এপিনেফ্রিন আর নরএপিনেফ্রিন হরমোন কি সিমিলার? না, সিমিলার নয়, কিন্তু এই দুটো হরমোনের কাজ এতটাই সিমিলার যে আমাদের এটাকে আর আলাদা করে পড়তে হয় না। নরএপিনেফ্রিন আমাদের রিলিজ হয় অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে অ্যাড্রিনাল মেডুলা থেকে, আর কর্টিজল হরমোন রিলিজ হয় অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে। এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের বাইরের অংশটাকে কর্টেক্স বলে আর ভিতরের অংশটাকে মেডুলা বলে। পরের প্রশ্ন, এরিকসনের তত্ত্বের ওপর গুরুত্ব দিয়ে 4টি বিকল্প স্বরূপত্বের উল্লেখ করেন কোন মনোবিদ? এটার আনসার হবে জেমস মার্সিয়া। এটা ভীষণ ইম্পর্টেন্ট আর এটা ভীষণ ইজি একটা কোয়েশ্চেন। তিনি কি করেছিলেন জেমস মার্সিয়া? এরিকসনের যে তত্ত্বটা সেটাকেই একটু এক্সপ্যান্ড করেছিলেন, একটু বাড়িয়েছিলেন। বিশেষ করে আমাদের যে আইডেন্টিটির স্তরটা, অর্থাৎ আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন আমাদের যে স্টেজটা অ্যাডোলোসেন্স বা বয়ঃসন্ধিকালে দেখতে পাওয়া যায়, সেই সময় তিনি বলেছিলেন জেমস মার্সিয়া যে আমাদের আইডেন্টিটি বা স্বরূপত্ব খুঁজে পাওয়ার 4টে বিকল্প রাস্তা হয়। এই 4টে স্টেজের কথা তিনি বলেছিলেন। পরের প্রশ্ন, কমিটমেন্ট, কন্ট্রোল এবং চ্যালেঞ্জ এই 3টি কার বৈশিষ্ট্য? এটার আনসার হবে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। যে সমস্ত মানুষের ব্যক্তিত্বের মধ্যে কমিটমেন্ট, কন্ট্রোল, চ্যালেঞ্জ এই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে তারা স্ট্রেসের সাথে খুব ভালোভাবে মোকাবিলা করতে পারে। অর্থাৎ তাদের যতই স্ট্রেস হোক তাদের শরীরে লং টার্মে আমরা কোনো ক্ষতি দেখতে পাই না, অর্থাৎ ইমিউনিটি সিস্টেম তাদের ইনট্যাক্ট থাকে, কারণ তাদের পার্সোনালিটিতে এই 3টে সি, 3 C's বলা হয় এটাকে, এই 3টে সি দেখতে পাওয়া যায়, কমিটমেন্ট, কন্ট্রোল আর চ্যালেঞ্জ। এটা হার্ডি পার্সোনালিটির এক্সাম্পল। পরের প্রশ্ন, যে পর্যায়ে গোষ্ঠীর সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব ও বিবাদ দেখতে পাওয়া যায় এই পর্যায়টাকে কি বলা হয়? যেখানে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট দেখতে পাওয়া যায় এই পর্যায়টাকে বলা হয় ঝঞ্ঝাকাল বা স্টর্মিং স্টেজ। এখানে প্রথম স্টেজটা ফর্মিং, তারপরে হয় স্টর্মিং, যেখানে ইন্টার গ্রুপ কনফ্লিক্ট শুরু হয়ে যায়। ফর্মিং স্টেজে কি হয়, গ্রুপটা সবে ফর্ম হতে শুরু করছে, অর্থাৎ এখানে গ্রুপের সদস্যরা নিজেদেরকে একটা গ্রুপ বা গোষ্ঠী হিসেবে মানছে না। এখানে তারা মনে করছে যে তাদেরকে একসাথে একটা কাজ করতে দেওয়া হয়েছে, তো গ্রুপের বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত আছে, তারা নিজেদেরকে ইন্ডিভিজুয়াল হিসেবে মানছে কোনো একটা গ্রুপ তৈরি হওয়ার সময়। এটা প্রথম স্টেজ।
সেকেন্ড স্টেজে কি হয়, স্টর্মিং, যেখানে তাদের মনে হয় যে আমরা কেন অন্যের কথা মানব। ধরো গ্রুপে কোনো একজন লিডারকে রাখা হয়েছে, যেহেতু গ্রুপটা এখনও ফর্ম হয়নি, তো গ্রুপের বাকি সদস্যরা লিডারের কথাটাকে অতটাও গুরুত্ব দেবে না। তারা মনে করবে কেন আমরা লিডারের কথা মানতে যাব। এইটাকে স্টর্মিং বলে। এটার কারণে বলা হচ্ছে যে এই পর্যায়ে বিভিন্ন দ্বন্দ্ব ও বিবাদ দেখতে পাওয়া যায়, অনেক কনফ্লিক্ট দেখতে পাওয়া যায় গ্রুপের সদস্যদের মধ্যে, কারণ তখনও নিজেদেরকে এরা একটা গ্রুপের সদস্য হিসেবে মানছে না। তারপরের স্টেজটা হলো নর্মিং, যেখানে এবার সদস্যরা বেশ কিছু নর্ম বা বেশ কিছু নিয়ম তাদের গ্রুপের জন্য তৈরি করে। সেই গ্রুপের নিয়মগুলোকে প্রত্যেকটা সদস্য মেনে চলবে, যেটাকেই বলা হয় পারফর্মিংয়ের স্টেজ। এটা ফোর্থ স্টেজ। আর ফিফথ স্টেজ একটা হয় যেটাকে বলা হয় অ্যাডজার্নিং। এখানে গ্রুপটা ভেঙে যায়। পারফর্মিংয়ে তারা একসাথে কাজ করে, কিন্তু অ্যাডজার্নিং স্টেজে আমাদের গ্রুপটা ভেঙে যায়, কারণ আমরা শেষে গিয়ে এটা ক্যালকুলেট করি যে আমি যতটা গ্রুপে কন্ট্রিবিউট করছি বাকি মেম্বাররাও ততটা করছে কি না। যদি এরকম দেখি আমি বেশি কন্ট্রিবিউট করে ফেলছি, বাকি মেম্বাররা অতটাও কন্ট্রিবিউশন দেখাচ্ছে না গ্রুপের হয়ে, তখন কিন্তু আমরা গ্রুপটাকে ভেঙে দিই। এটা লাস্ট স্টেজ গ্রুপের। পরের প্রশ্ন, বিবৃতিতে বলা হচ্ছে ব্যক্তির মধ্যে স্বরূপত্ব বিকাশের সময় শুরু হয় নানা রকম আত্মজিজ্ঞাসা। একদম ঠিক এই স্টেটমেন্টটা। কেন? তার কারণ স্বরূপত্ব বিকাশের এই পর্যায়ে ব্যক্তি চায় অন্তরঙ্গতা, ঘনিষ্ঠতা এবং ভালোবাসার সম্পর্ক। স্বরূপত্ব বিকাশের একটি স্তরে এটা ব্যক্তি চায় যখন অন্তরঙ্গতা, ঘনিষ্ঠতা, ভালোবাসার সম্পর্ক, কিন্তু আত্মজিজ্ঞাসার স্তরে নয়। অর্থাৎ যেখানে ব্যক্তির নিজের সম্পর্কে জানার ক্রাইসিস বেড়ে যায়, সেখানে গিয়ে কিন্তু ব্যক্তি অন্তরঙ্গতা, ঘনিষ্ঠতা এবং ভালোবাসার সম্পর্ক চায় না। তাহলে এখানে দুটোই ঠিক, কারণটাও ঠিক, বিবৃতিটাও ঠিক, কিন্তু কারণটা বিবৃতিটার এক্সপ্লেনেশন নয়। তো এটার আনসার হবে অপশন বি। দুটোই ঠিক, কিন্তু কারণটা ঠিকভাবে এক্সপ্লেন করতে পারছে না আমাদের বিবৃতিটাকে। পরের প্রশ্ন, বুদ্ধির পরিমাপের জন্য ব্যবহৃত প্রথম বুদ্ধি অভিক্ষাটি ও তার পরিসংখ্যানমূলক প্রয়োগ করেন কে? এটার আনসার হবে ফ্রান্সিস গ্যালটন। এখানে বিনে যিনি ছিলেন তিনি কিন্তু প্রথম বুদ্ধির অভিক্ষা দিয়েছিলেন, সেটা সাইকোলজিক্যাল ছিল। অর্থাৎ আমরা দেখতে পাই বিনের একটা কোয়েশ্চেনিয়ার ছিল, সেখান থেকে আইকিউ টেস্ট বা বুদ্ধির পরিমাপ তিনি করতেন। ফ্রান্সিস গ্যালটন যিনি ছিলেন তিনি খুব একটা সায়েন্টিফিক টেস্ট আইকিউর জন্য বা বুদ্ধি পরিমাপের জন্য দেননি, কিন্তু তাও আমরা ফ্রান্সিস গ্যালটনকে বলতে পারি যে ইনি বুদ্ধির প্রথম অভিক্ষা দিয়েছিলেন। যদি তোমরা অপশানে ফ্রান্সিস গ্যালটন পাও তাহলে এটাই মার্ক করবে, কিন্তু যদি না থাকে অপশানে ফ্রান্সিস গ্যালটন তাহলে কিন্তু বিনে আনসার হবে, বুদ্ধির প্রথম অভিক্ষা কে দিয়েছেন। পরের প্রশ্ন, যে গোষ্ঠীর সাধারণ ঐক্যবোধ ও চেতনা থাকলেও একে অপরের প্রতি ততটা ঘনিষ্ঠতা বা অন্তরঙ্গতা নেই তাকে বলা হয়? এটার আনসার হবে মাধ্যমিক গোষ্ঠী বা সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপ যেমন আমাদের ফ্যামিলি মেম্বাররা পড়ে, আমরা যাদের প্রতি অনেক ঘনিষ্ঠতা দেখিয়ে থাকি সেটা হলো প্রাইমারি গ্রুপ বা প্রাথমিক গোষ্ঠী। পরের প্রশ্ন, স্বরূপত্বকে একজন ব্যক্তির নিজের সম্পর্কে সংজ্ঞা প্রদান বলে বর্ণনা করেছেন। এটার আনসার হবে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, APA। প্রথম বলেছিলেন ব্যক্তির নিজের সম্পর্কে সংজ্ঞা প্রদান স্বরূপত্ব মানে। পরের প্রশ্ন, সর্বপ্রথম বুদ্ধির ধারণাকে মানসিক ক্রিয়াকলাপের ভিত্তিতে প্রকাশ করেছেন কোন মনোবিদ? এটার আনসার হবে গ্যালটন, ফ্রান্সিস গ্যালটন। একটু আগে এই প্রশ্নটার আনসার আমরা করলাম, তো এটার গ্যালটন আনসার হবে। পরের প্রশ্ন, দ্বন্দ্ব মূলত 3 প্রকার, এই প্রস্তাবটি কে করেছেন? এটার আনসার হবে কার্ট লুইন, অপশন বি। 3 রকমের কনফ্লিক্টের কথা তিনি বলেছিলেন, এই 3টে কনফ্লিক্টের ব্যাপারে তিনি কথা বলেছিলেন। পরের প্রশ্ন, এটা ম্যাচিংয়ের একটা কোয়েশ্চেন আছে। স্পিয়ারম্যান তার থিওরিতে কোন রকমের বুদ্ধির কথা বলেছেন? তিনি বলেছিলেন 2 রকমের উপাদান হয় বুদ্ধির, জি ফ্যাক্টর আর এস ফ্যাক্টর, জেনারেল আর স্পেসিফিক, সাধারণ এবং বিশেষ। ডি এরটা হবে 1 নম্বর। গিলফার্ড কি বলেছেন?
গিলফার্ড 180-র কথা বলেছেন, 180টা বুদ্ধি আমাদের হয়, তাহলে এরটা হবে 2। গার্ডেনার কি বলেছেন 10 রকমের বুদ্ধি হয়, বি হচ্ছে 3। আর স্টার্নবার্গ বলেছিলেন আমাদের 3 রকমের বুদ্ধির 3টে মাত্রা, উপাদানগত, অভিজ্ঞতামূলক, কার্যকরী। এই প্রত্যেকটা থিওরি যদি বুঝতে চাও আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারো, আমি এখানে ডিটেলে ডেসক্রাইব করেছি প্রত্যেকটা কনসেপ্টকে। এটার আনসার হবে অপশন এ। পরের প্রশ্ন, এটাও একটা ম্যাচিং আছে। এখানে বলেছে সামাজিক আলস্য যাপন বা সোশ্যাল লোফিং, এটা কাকে বলা হয়? এটা বলা হয় যখন গোষ্ঠীতে একসাথে অনেক মানুষ কাজ করছে আর প্রত্যেকের পারফরমেন্সের যে শক্তিটা, ক্ষমতাটা, সেটা হ্রাস পাচ্ছে, তো এটাকেই সামাজিক আলস্য যাপন বলে। সামাজিক সুবিধা প্রদান কাকে বলা হয়? অন্য ব্যক্তির উপস্থিতিতে যখন আমার পারফরমেন্সে একটা প্রভাব পড়ছে, আমার পারফরমেন্সটা ভালো হচ্ছে কিংবা খারাপ হচ্ছে, অন্য কেউ প্রেজেন্স আছে বলে, সে আমাকে দেখছে বলে। গোষ্ঠী মেরুকরণ কাকে বলা হয়? যখন আমরা কোনো একটা গ্রুপে কোনো মতামত রাখি আর প্রত্যেকে বা গ্রুপের প্রায় সদস্যরা সেই মতামতটাকে এগ্রি করে, আমাদের সমর্থনে আরও দৃঢ়তা দেখা যায়, আমাদের সেই মতামতটা আরও দৃঢ় হয়ে ওঠে। এইটাকে বলা হয় গোষ্ঠী মেরুকরণ বা গ্রুপ পোলারাইজেশন। সোশ্যাল ইনফ্লুয়েন্স যেটা পড়ে থাকছে সেটা, যখন আমাদের আচরণের মধ্যে প্রভাব দেখা যাচ্ছে বা পরিবর্তন হচ্ছে, সেটাকেই সামাজিক প্রভাব বিস্তার বলে, সোশ্যাল ইনফ্লুয়েন্স। তাহলে এটারও আনসার হবে অপশন এ। পরের প্রশ্ন, আধুনিক পীড়ন সংক্রান্ত গবেষণার জনক হলেন, ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, এটার আনসার হবে হ্যান্স সেলি। ইনি প্রথম স্ট্রেস ওয়ার্ডটাকে বলেন, আর স্ট্রেস নিয়ে ইনি অনেক গবেষণা করেছিলেন, পীড়ন বা স্ট্রেস। পরের প্রশ্ন, বিবৃতি আছে সমবেত আলোচনার পরিপ্রেক্ষিতে গোষ্ঠীর সদস্যদের মধ্যে চরমপন্থী হয়ে ওঠার প্রবণতা দেখা যায়, তার ফলে ব্যক্তি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভয় পায়। এটার কারণ কি আছে, কেন? তার কারণ প্রাথমিকভাবে সর্বাধিক গোষ্ঠী সদস্যরা যে সিদ্ধান্ত নেয় অবশেষে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। হ্যাঁ, রিজনটা ঠিক, কিন্তু বিবৃতি বা অ্যাসারশনটা ভুল, কারণ এখানে বলা হচ্ছে চরমপন্থী যখন হয়ে যায় গ্রুপের সদস্যরা, তখন তারা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভয় কেন পাবে? তারা তো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবে, তার কারণ তারা চরমপন্থী হয়ে উঠেছে, অর্থাৎ রিস্কি ডিসিশন তারা নিয়ে থাকবে। তো এখানে হবে অপশন ডি, এটা ভুল আর রিজনটা ঠিক, আরটা ঠিক। পরের প্রশ্ন, ব্যক্তির সামনে একটা বড় অনুরোধ রাখা হলো, এখানে কোন স্টেজের পর কোনটা আসে সেই অনুযায়ী সাজাতে হবে। ভালো করে কোয়েশ্চেনটা পড়ে কোন আনসারটা হবে সেটা দেখো। এটার আনসার হবে অপশন এ। তার কারণ এখানে প্রথমে আমরা একটা বড় অনুরোধ ব্যক্তির কাছে রাখছি, সেই ব্যক্তিটি ওই অনুরোধটা প্রত্যাখ্যান করে দিচ্ছে, অর্থাৎ সে একেবারে না বলে দিচ্ছে, না এটা হবে না। এরপরে আমরা ব্যক্তির কাছে একটা ছোট অনুরোধ রাখছি বড় অনুরোধটার থেকে। এবার ব্যক্তিটা কি করছে, যেহেতু ব্যক্তিটা আগে বড় অনুরোধটাকে না করে দিয়েছে, তার কাছে এই ছোট অনুরোধটা অনেক কম মনে হচ্ছে, তাই জন্য সেখানে এগ্রি করে নিচ্ছে। তো এটা হবে, এই টেকনিকটাকে কি বলা হয়? এই টেকনিকটাকে বলা হয় ডোর ইন দ্য ফেস টেকনিক। যেখানে প্রথমে আমরা একটা বড় রিকোয়েস্ট করি, যেমন তুমি ধরো প্রজেক্ট ওয়ার্কের জন্য মাকে বললে 5,000 টাকা দিতে, মা সঙ্গে সঙ্গে বলে দিল না এত টাকা দিতে পারবো না আমি। তুমি তারপরে বললে যে ঠিক আছে 5,000 টাকা দিতে পারবে না, অ্যাটলিস্ট 500 দাও। তো মা বললো ঠিক আছে তাহলে 500 দিয়ে দেবো, কিন্তু 5,000 আমি দিতে পারবো না। ধরো তোমার অ্যাকচুয়ালি লাগতো 200 টাকা, তাহলে তুমি এখানে টাকাটা বেশি মায়ের থেকে নিলে, কিন্তু তার আগে 5,000 টাকা চাইলে মা একেবারে না বলে দিল। তারপরে যেই তুমি 500 বললে, মায়ের কাছে এই অ্যামাউন্টটা অনেক ছোট মনে হলো 5,000-এর থেকে, সেই জন্য সে এগ্রি করে গেল। এটা আমরা কেন করে থাকি? কাউকে রিকোয়েস্ট মানানোর জন্য। একটা ডিসক্লেমার দিতে চাই, এটা আমি উদাহরণের জন্য বললাম, বাড়িতে এটা নিজের রিস্কে অ্যাপ্লাই করবে। নেক্সট কোয়েশ্চেন,
পাস তত্ত্ব অনুযায়ী পরিকল্পনা সংঘটিত হয় মস্তিষ্কের কোন অঞ্চলে? এটার আনসার হবে ললাট অঞ্চলে বা ফ্রন্টাল রিজিয়নে। তাহলে এটাই অপশন বি হবে আনসার। দুয়েরটা ঠিক, বাকিগুলো সব ভুল। আমরা প্ল্যানিং যখন করছি তখন আমাদের লাগছে শুধুমাত্র ফ্রন্টাল লোব। পরের প্রশ্ন, একটি নতুন পরিবেশকে ইতিবাচকতা, নিরপেক্ষতা বা নেতিবাচক পরিণতির সূত্রে উপলব্ধি করাকে বলা হয় কি? এটার আনসার হবে প্রাথমিক মূল্যায়ন। এটা ল্যাজারাসের থিওরির একটা পার্ট, যেখানে স্ট্রেস যখনই আমাদের সামনে উপস্থিত হয় আমরা দুরকমভাবে সেটার মূল্যায়ন করে থাকি, অর্থাৎ অ্যাপ্রেজাল করে থাকি। একটা প্রাইমারি অ্যাপ্রেজাল বা প্রাথমিক মূল্যায়ন, একটা সেকেন্ডারি অ্যাপ্রেজাল বা মাধ্যমিক মূল্যায়ন। প্রাইমারি অ্যাপ্রেজালে আমরা স্ট্রেসরটাকে বা পীড়কটার নেচারটা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, যে পীড়কটা আমার জন্য হার্মফুল, কতটা ক্ষতিকারক। তাহলে এখানে আমরা পীড়কের নেতিবাচক দিকগুলোকে দেখছি, ইতিবাচক দিকগুলোকে দেখছি। আর সেকেন্ডারি অ্যাপ্রেজালে আমরা এটা দেখি আমাদের কাছে কতটা রিসোর্স আছে এই স্ট্রেসের সাথে ফাইট করার জন্য। তাহলে এই দুটো অ্যাপ্রেজাল বা মূল্যায়নের কথা ল্যাজারাস বলেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পীড়নপ্রবণ ব্যক্তিত্বের প্রকারভেদ? কাদের মধ্যে সব থেকে বেশি স্ট্রেস হয়? এটার আনসার হবে অপশন এ, টাইপ এ। এদের মধ্যে সব থেকে বেশি স্ট্রেস দেখা যায়, তাই জন্য এদের হার্ট অ্যাটাকও বেশি হয়। টাইপের পার্সোনালিটি কেমন হয়? এরা সবসময় চায় বড় কিছু অ্যাচিভ করতে, এদের এটার কারণে স্ট্রেস বেশি হয়। এরা ভীষণ ওয়ার্কহলিক হয়, সব সময় কাজ করতে থাকে। পরের প্রশ্ন, বিবৃতি হচ্ছে যখন দুটি সমান আকর্ষণীয় ও ইতিবাচক বিকল্পের মধ্যে থেকে যে কোনো একটিকে নির্বাচন করে নিতে হয় তখন তাকে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব বলে। তারপর বলছে যখন একটি চাহিদা ব্যক্তির সামনে সমানভাবে আকর্ষণীয় ও অপ্রীতিকর হয় তখন তাকে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব বলে। এটার প্রথমটা বলছে দুটি সমান আকর্ষণীয় আর ইতিবাচক বিকল্পের মধ্যে যখন একটিকে বেছে নিতে হচ্ছে, তো এটা তো ভুল আছে, বিকর্ষণ বিকর্ষণ নয়, এটাকে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব বলে। দুটোই আমার পছন্দ হচ্ছে, যখন আমার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, আমি কোনটাকে বেছে নেব? আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব। আর রিজন যেটা দেওয়া আছে সেটা একদম ঠিক, যখন আমাদের একটা আকর্ষণীয় লাগছে সমানভাবে ওই বস্তুটা, আবার ওই বস্তুটাকেই আমার মনে হচ্ছে যে অপ্রীতিকর। যেমন আকর্ষণ বিকর্ষণের একটা আমি এক্সাম্পল যদি দিই, ধরো তুমি একটা দোকানে জামা কিনতে গেলে, তোমার মনে হচ্ছে জামাটা ভীষণ পছন্দ হয়েছে, তোমার ইচ্ছা করছে কিনে নিতে, তো আকর্ষণ হচ্ছে তোমার ওই জামাটার প্রতি। তারপরে আবার মনে হচ্ছে না, বেশি টাকা খরচা করা উচিত নয়। তো এই যে তোমার মধ্যে এই কনফ্লিক্টটা চলছে বা যে দ্বন্দ্বটা চলছে, টাকাটা খরচা করবে কি করবে না, এটাকেই আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব বলে। তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু নলেজ গেইন করে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও। আমার তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। তোমার যদি মনে হয় ভিডিওটা কারোর সাথে শেয়ার করার দরকার আছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।